আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা ষষ্ঠ ব্যাংকিং ডিপ্লোমা জেআইবিবি প্রস্তুতির বেসিক অ্যাকাউন্টিং বিএ এই সাবজেক্টের অনেক কয়দিনই হচ্ছে আমরা এটা জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স নিয়ে আলোচনা করছি। তো বেশ কয়েকদিন হয়ে গেল। তো মূল কথা হচ্ছে এই অধ্যায়টা যদি বোঝেন, পরবর্তী অধ্যায়গুলো বোঝাতে আমার খুবই সহজ হবে এবং আপনিও খুব মজা পাবেন, বুঝতেও খুব মজা পাবেন। এখানে যদি আপনি সম্পদ, দায়, আয়, ব্যয় এগুলো যদি চেনেন, তাহলে সহজে আপনি আরেকটা চেনা ব্যাপার না। ৫-৭টা করে হিসাব মোটামুটি যদি আমরা মনে রাখতে পারি তাহলেই হয়ে যাবে। আর ২-১টা ব্যতিক্রম থাকে ওটা অঙ্ক করতে, করতে আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। আয়ত্তে এসে যাবে। আচ্ছা আমাদের আপনাদের বাসায় দেখতে বলেছিলাম। এগুলা মাঝে মধ্যে দেখবেন, হ্যাঁ? এগুলা দেখলে আপনার কাছে ভালো লাগবে এবং অঙ্ক করতেও সুবিধা পাবেন। এবং এখান থেকে একটা অঙ্ক থাকবেই, হ্যাঁ? জার্নাল বা এই অধ্যায়টা এমন একটা অধ্যায় এখান থেকে আপনার একটা অঙ্ক দিবেই। এবং এটা হচ্ছে জার্নাল। এরপর আমরা ইকুয়েশন দেখব, হিসাব সমীকরণ যে আমরা দেখেছি a ইকুয়াল টু এল প্লাস ওই, এই ইকুয়েশনের অঙ্ক আমাদের একটা থাকবে। হুম, জার্নাল একটা থাকবে, একটা ইকুয়েশনের অঙ্ক থাকবে। তো জার্নালটা যদি আমরা পারি তাহলে ইকুয়েশনের অঙ্ক করার ব্যাপার না, আমাদের কাছে সহজ লাগবে। আচ্ছা, আমরা গতদিন একটা অঙ্ক এই অঙ্ক দেখেছিলাম। এটা কি করতে পেরেছিলেন? ট্রায়াল ব্যালেন্সটা এখানে তো করে দিয়ে আছে। মানে যোগ বিয়োগ কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে এই বিষয়গুলা কি আপনারা ট্রাই করতে পেরেছিলেন? পারেননি মনে হয় ব্যস্ততার কারণে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আমরা এটা চেষ্টার মাধ্যমেই দেখব। আচ্ছা দেখুন, আজকে এই অঙ্কটা নিয়ে একটু আলোচনা করি। ৩ নম্বর অঙ্ক। ৩ নম্বর অঙ্ক। আচ্ছা, তো ৩ নম্বর অঙ্ক অনেক বড় অঙ্ক। আচ্ছা দেখুন এই অঙ্কটা। এরপর আপনাদের ইকুয়েশনের অধ্যায় দেওয়া হয়েছে কি? ইকুয়েশনের অধ্যায়টা দেওয়া হয়নি। এতগুলো অধ্যায় দিয়েছে। দেখুন, আমি একটু আপনাদের মনে করিয়ে দেই আবার সেই আগের হিসাব সমীকরণটি। a ইকুয়াল টু a যোগ e যোগ d সমান সমান l যোগ c যোগ r। এটা হচ্ছে ডেবিট পক্ষ এগুলা, আর এগুলো হচ্ছে ক্রেডিট পক্ষ। তাহলে ডেবিট পক্ষ মানে এগুলো ডেবিটই বাড়বে, এদের ভিত্তিটাই হচ্ছে ডেবিট। ডেবিট হলে এরা বাড়বে, ক্রেডিট হলে কমে যাবে। আর এই তিনটা ক্রেডিট হলেই বাড়বে, ডেবিট হলে কমে যাবে। আচ্ছা, এই পর্যন্তই আমরা জেনে তারপরে শুরু করি। ৩ নম্বরে বলা আছে, নন্দন পার্ক ওয়াজ স্টার্টেড অন এপ্রিল ১ বাই মিস্টার কামাল। নন্দন পার্ক নামে একটা পার্ক বিজনেস শুরু করতেছে মিস্টার কামাল এপ্রিলের ১ তারিখে। দ্য ফলোইং সিলেক্টেড ইভেন্টস অ্যান্ড ট্রানজ্যাকশন অকার ডিউরিং দ্য ইয়ার। নিম্নের নির্বাচিত ইভেন্ট, ঘটনা এবং লেনদেনগুলি ঘটেছিল এপ্রিল মাসে। এপ্রিল ১ কামাল ইনভেস্টেড টাকা ২০,০০০ ক্যাশ। এপ্রিল ১ তারিখে কামাল কি করছে? ইনভেস্ট করছে ২০,০০০ টাকা নগদে। তাহলে নগদে যদি ইনভেস্ট করে আমাদের ব্যবসায়ে, এটা আমি আপনাকে যে জার্নাল করার যে কৌশল, সেই কৌশলটা শিখিয়েছিলাম যে নগদে হয়েছে না বাকিতে হয়েছে, এটা আগে দেখতে হবে। তাহলে এটা কি নগদে হয়েছে না বাকিতে হয়েছে? মিস্টার কামাল নগদ টাকা এনেছে, নগদে হয়েছে, তাই না? তাহলে নগদে যদি ব্যবসায় আনে, মিস্টার কামাল হচ্ছে মালিক, যদি নগদে ব্যবসায় টাকা আনে তাহলে ব্যবসা কি বেড়ে গেল? ক্যাশ বেড়ে গেল। ক্যাশ পেয়েছে, এটা ব্যবসা প্রতিষ্ঠান ক্যাশ পেয়েছে। যদি পাই, তাহলে ক্যাশ ডেবিট। যদি নগদ টাকা আসে ক্যাশ ডেবিট, আর কে আনছে? এটা মালিক আনছে, তাহলে ক্যাপিটাল ক্রেডিট। আপনারা এই যে ইয়াটা বের করুন, আপনারা তো বই মনে পেয়েছেন, এটা বের করুন আপনারা, আমি এটা দেখবো না, এটা আপনারা দেখুন। ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট লিখবো। আচ্ছা, তারপরে আছে দুটাই দেখাইতে না হলে
হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখানে দেখব ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। আচ্ছা, তারপরে আছে পারচেস ল্যান্ড কস্টিং, পারচেস ল্যান্ড কস্টিং টাকা 50,000 ফর ক্যাশ। তাহলে এখানে ব্যবসা প্রতিষ্ঠানে কি করতেছে, 50,000 টাকা ল্যান্ড ক্রয় করতেছে। হ্যাঁ, তাহলে ব্যবসা প্রতিষ্ঠান কি করতেছে, ল্যান্ড ক্রয় করতেছে। তাহলে ল্যান্ড যদি ক্রয় করে থাকে, তাহলে আমি বলেছিলাম যে এটা নগদে হচ্ছে না বাকিতে হচ্ছে, এটা দেখবেন। তো যেহেতু ক্যাশ লেখা আছে, নগদে হচ্ছে, তাহলে পারচেস করলে কি ক্যাশ পাবো না দিব? ক্যাশ চলে যাবে। তাহলে ক্যাশ যদি চলে যায়, ক্যাশ ক্রেডিট। একেবারে ঠান্ডা মাথায় ভাববেন নগদে হয়েছে না বাকিতে হয়েছে, এটা যদি ট্রেস করতে না পারেন, তাহলে অঙ্ক করার আপনার দ্বারা সম্ভব হবে না। যদি এটা নগদে হয়েছে না বাকিতে হয়েছে, এটা যদি ট্রেস করতে না পারেন, তাহলে এই অধ্যায়ের অঙ্ক, এই অধ্যায় না, যে কোনো অধ্যায়ের অঙ্ক আপনার দ্বারা সম্ভব হবে না। কারণ ওখানে বলাই থাকবে ক্যাশ কথা বলা থাকবে, অথবা পেইড কথা বলা থাকবে, অথবা রিসিভ কথা বলা থাকবে। এই রিসিভ, পেইড, ক্যাশ এই শব্দগুলো যদি আপনি মানে বুঝতে পারেন বা পড়তে পারেন, তাহলে এগুলো কিন্তু আপনি মনে করবেন নগদে হয়েছে। অবশ্য রিসিভ অনেক ক্ষেত্রে বিলও রিসিভ করে, সেটা আমরা এক্সেপশনালগুলো দেখব। আচ্ছা, তাহলে পারচেস ল্যান্ড কস্টিং টাকা কত, টাকা 50,000 ফর ক্যাশ, মানে নগদে ক্রয় করছে। তাহলে নগদে ক্রয় করলে ক্যাশ টাকা চলে যাচ্ছে, ক্যাশ তাহলে কি হবে, ক্রেডিট হবে। তাহলে ক্রেডিট যদি হয়, তাহলে ডেবিট পক্ষ কি হবে, কি ক্রয় করে নিয়ে আসতেছে, পারচেস ল্যান্ড ক্রয় করতেছে। তাহলে ল্যান্ড হচ্ছে আমাদের একটা স্থায়ী সম্পদ, তাহলে ল্যান্ড হচ্ছে ডেবিট। তাহলে লিখবো ল্যান্ড ডেবিট আর ক্যাশ ক্রেডিট, ল্যান্ড ডেবিট ক্যাশ ক্রেডিট, ল্যান্ড ডেবিট ক্যাশ ক্রেডিট। তো এখানে আমরা পারচেস করছি, আমরা অনেক সময় কখন পারচেস লিখবো, পারচেস ডেবিট ক্যাশ ক্রেডিট হবে কখন? কোনো কিছু পারচেস করলে পারচেস ডেবিট ক্যাশ হবে, ক্যাশ ক্রেডিট হবে কখন বলুন তো, মনে আছে? কালকে বলেছিলাম আমরা হ্যাঁ, গুডস, হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। গুডস যদি পারচেস করে, মানে পণ্য যদি ক্রয় করে, পণ্য ক্রয় করলে সেক্ষেত্রে পারচেস লিখতে হবে, কিন্তু সম্পদ ক্রয় করলে ওই সম্পদের নাম লিখতে হবে। এটা আমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে আছে ইনকার্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। ইনকার্ড মানে নির্বাহ করা, সম্পন্ন করা, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স বিজ্ঞাপন খরচ অফ টাকা 2000 অন অ্যাকাউন্ট মানে বাকিতে, বাকিতে সম্পূর্ণ করছে বিজ্ঞাপন খরচ। তাহলে বিজ্ঞাপন খরচ যদি বাকিতে সম্পূর্ণ করে, আমরা স্থানীয় কোনো পত্রিকায় আমাদের কোম্পানির বিজ্ঞাপন দিচ্ছি যে নন্দন পার্ক ওপেন হবে অত তারিখে, এইরকম বা বিজ্ঞাপন দিচ্ছি আমরা। তাহলে এই যে বিজ্ঞাপন দিচ্ছি, আমরা বাকিতে বিজ্ঞাপন দিচ্ছি। তাহলে বাকিতে বিজ্ঞাপন দিচ্ছি, এই অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এটা হচ্ছে আমাদের কাছে কারবারের কাছে খরচ, এটা আমাদের কারবারে। তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স খরচ হয়ে যাচ্ছে, আর এটা বাকিতে হচ্ছে। তাহলে যদি বাকিতে হয়ে থাকে, এই যে বাকিতে হচ্ছে কি হয় বুঝলাম, এই যে ওন অ্যাকাউন্ট, এখানে ক্যাশ লেখা নাই, ওন অ্যাকাউন্ট, ওন অ্যাকাউন্ট শব্দের অর্থ বাকিতে। তাহলে বাকিতে কোনো খরচ করলে অ্যাকাউন্টস পেবল হয়, মানে আমাদের কাছ থেকে টাকা পাবে, আমাদের কাছ থেকে যে টাকা পাবে হিসাব বিজ্ঞানের ভাষায় তাকে বলে অ্যাকাউন্টস পেবল, পাওনাদার। তাহলে পাওনাদার আজীবন আমাদের ক্রেডিট হবে, যখন কমে যাবে তখন ডেবিট, সেটা আলাদা বিষয়। তাহলে পাওনাদারের ভিত্তি হচ্ছে ক্রেডিট, এল এটা লাইবিলিটি। তাহলে এটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল হবে কি, অ্যাকাউন্টস পেয়েবল হবে ক্রেডিট। আর তাহলে ডেবিট কি হবে, এই যে বিজ্ঞাপন খরচ আমাদের ডেবিট হয়ে যাচ্ছে, তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স হচ্ছে ডেবিট। সেটা এখানে লেখা আছে, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এখন অ্যাকাউন্টস পেয়েবল কি জন্য লিখলাম, অ্যাকাউন্টস পেয়েবল এই জন্যই লিখলাম, বাকিতে কোনো কিছু ক্রয় করছি বা কোনো খরচ করলে, অর্থাৎ পাওনাদারের সৃষ্টি হলে, আপনার কাছ থেকে কেউ টাকা পাবে এমন কিছু বুঝালে বা এমন কিছু সৃষ্টি হলে অ্যাকাউন্টস পেবল শব্দটি আমরা নিয়ে আসবো, অ্যাকাউন্টস পেবল ক্রিয়েট করব। আর যে উদ্দেশ্যে খরচ করছি বা যেটা ক্রয় করছি, সেটা হচ্ছে আমাদের কাছে এখানে ডেবিট লিখবো আমরা। আচ্ছা, তারপরে আছে পেড স্যালারি টু এমপ্লয়ি, এমপ্লয়িকে স্যালারি প্রদান করছি। তাহলে আপনার কিছু 4-5টা 6-7টা খরচ যদি মুখস্থ রাখেন, তাহলে কিন্তু আপনার মাথায় এমনি চলে আসবে যে এটা খরচ, এটা খরচ। খরচ হলে ওই খরচটা ডেবিট করবো আমরা, খরচ হলে ওই খরচটা কি করবো, ডেবিট করবো। তাহলে এই স্যালারিস এক্সপেন্স, স্যালারিস এক্সপেন্সটা কি আমাদের ডেবিট। তাহলে স্যালারিস এক্সপেন্স আমাদের কাছে ডেবিট। তাহলে ডেবিট যদি হয়ে থাকে, এটা কি করছি আমরা, পেইড কথা বলা আছে। তাহলে এটা এখন আপনাকে এখন বুঝতে হবে যে এটা বাকিতে না নগদে, নগদে হয়েছে। তাহলে পেইড হয়েছে, পৃথিবীর কারো কথা শুনবো না, আগে ক্যাশ ক্রেডিট করবো, ক্যাশ ক্রেডিট। তাহলে এখন আপনাকে ডেবিট পক্ষ নির্ধারণ করতে হচ্ছে, তাহলে ডেবিট কি, ডেবিট হচ্ছে স্যালারিস এক্সপেন্স। হ্যাঁ, তাহলে ডেবিট হচ্ছে স্যালারিস এক্সপেন্স ডেবিট, আর ক্যাশ হচ্ছে ক্রেডিট। তো সেটা এখানে আমাদের লেখা আছে, কই সেটা লেখা আছে যে স্যালারিস এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। আমাদের এই জিনিসগুলো কিন্তু একটু ধরতে হবে, মানে আমি আপনাকে বলেছি কোনগুলো হলে নগদে হবে। রিসিভ কথা যদি বলা থাকে, রিসিভ কথা যদি বলা থাকে, পেইড কথা যদি বলা থাকে, তারপরে হচ্ছে ক্যাশ যদি
হ্যাঁ, এগুলা থাকলে নগদের লেনদেন। তাহলে নগদ টাকা, তারপরে আমরা ভাববো নগদের নিছি না দিয়েছি, নগদের পাইছি না দিয়েছি। তা পেইড কথা বলা থাকলে কি এটা পাওয়া বোঝাবে? এটা দেওয়া বোঝাবে। তো এই ছোট ছোট শব্দগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন এবং কৌশলগুলো আপনারা আয়ত্ত করবেন। একবারে তো সব ব্যাকরণিক নিয়মে এগুলা এতটা বোঝা এত অল্প সময়ের মধ্যে সম্ভব হবে না। তারপর যতটুকু আমরা আয়ত্ত করতে পারি। আচ্ছা, তাহলে এটা আমরা করলাম। তারপরে বলা আছে দেখুন 12 তারিখে হায়ার্ড এ পার্ক ম্যানেজার, একজন পার্ক ম্যানেজারকে হায়ার করছে। এর আগের অঙ্কে কিন্তু হায়ার করা বলা ছিল। তাহলে একজন পার্ক ম্যানেজারকে হায়ার করছে মানে কি ভাড়া করেছে বা নিয়োগ করেছে। একটা স্যালারি কত? 40,000 টাকা পার মান্থ, PM পার মান্থ, ইফেক্টিভ মে 1 তারিখ থেকে, মানে এপ্রিল মে, মানে মে মাসের 1 তারিখ থেকে সেটা ইফেক্টিভ কার্যকর হবে। হ্যাঁ, তাহলে হায়ার করা, চুক্তি করা, ভাড়া করা, নিয়োগ দেওয়া, এগুলো হচ্ছে কোনো লেনদেন নয়। এগুলো হচ্ছে কি অকার্ড, ঘটনা। এই যে সরি ইভেন্ট, এটা হচ্ছে ইভেন্ট, একটি ঘটনা মাত্র, এটি লেনদেন নয়। কারণ এখানে তার সাথে চুক্তি করছে বা তাকে আমরা নিয়োগ দিয়েছি, কিন্তু এখনো আমরা স্যালারিটা প্রদান করি না। এবং যেটা আমরা এটা কার্যকর হবে কখন থেকে? মে মাসের 1 তারিখে, মানে এপ্রিল মে, এটা তো এপ্রিলে অঙ্ক করতেছে, মে মাস থেকে কার্যকর হবে। অতএব এটা আমাদের স্যালারি নয়, এটা একটা ঘটনা মাত্র। এটা আমাদের কোনো লেনদেন আমরা দেবো না, কোনো জাবেদা দেবো না, এটা লেনদেন নয়। এই যে নো এন্ট্রি, আমরা নো এন্ট্রিও লিখবো না, এটা হ্যাঁ, এটাও লিখবো না, এটা বোঝার জন্য দিয়েছি। আচ্ছা, তারপরে আছে পেইড। পেইড আছে, আর কিছু বলতে হবে আগে? এখানে আপনি নির্ধারণ হয়ে গেছে এটা কি হবে। পেইড আছে, পেইড আছে মানে কি কি করছি? হ্যাঁ, ক্যাশ ক্রেডিট, কোনো কথা না, ক্যাশ ক্রেডিট তার খাতা লিখবে না, আপনি মনে মনে এটা ইয়ে করবেন, ক্যাশ ক্রেডিট। তাহলে ডেবিট কি হবে? এখন পড়ুন ডেবিট কি হচ্ছে। পেইড টাকা 36,000 ক্যাশ ফর 1 ইয়ার ইন্স্যুরেন্স পলিসি। আমি আপনাদের বলেছি এই আমরা যখন জার্নালের এই অঙ্ক করবো তখন 1 মাসের অঙ্ক হয়। হ্যাঁ, 1 তারিখ থেকে শুরু, 30 তারিখে শেষ, মানে 1 মাসের অঙ্ক হয়। তাহলে 1 মাসের অতিরিক্ত কোনো খাতে যদি টাকাটা ব্যয় হয়ে যায় তার নাম হচ্ছে প্রিপেইড। ব্যয় বলতে 1 মাসের অতিরিক্ত যদি কোনো টাকা দিয়ে দেই তার নাম হচ্ছে কি? প্রিপেইড। তাহলে এখানে আমরা ইন্স্যুরেন্স পলিসিটা দিয়েছি, বীমা খরচটা দিয়েছি 1 বছরের জন্য, মানে 1 মাসের অতিরিক্ত, এপ্রিল মাসের অধিক, মানে এপ্রিল মাসটা আছে, তারপরেও 11 মাসে আমরা অগ্রিম দিয়েছি। তাহলে এর নাম কি? প্রিপেইড ইন্স্যুরেন্স। তাহলে লিখবো কি? প্রিপেইড ইন্স্যুরেন্স হচ্ছে ডেবিট আর ক্যাশ ক্রেডিট। কিন্তু শুধু যদি বলা থাকতো 1 ইয়ার বাদ, শুধু যদি বলা থাকতো ইন্স্যুরেন্স পলিসি আমরা প্রদান করছি, তাহলে এখানে প্রিপেইড বাদ হয়ে যেত। তাহলে কি লিখতাম? শুধু ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। এখানে আমাদের এই যে প্রিপেইড ইন্স্যুরেন্স লিখছি না, 12 মাসের জন্য দিয়েছে, তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট, এটা হচ্ছে 1 ইয়ারে যখন দিয়েছে। কি হয়? 1 ইয়ারের জন্য দিয়েছে, এই জন্য অর্থাৎ 1 মাসের অতিরিক্ত যখন দেবে তখন সেটা প্রিপেইড আসবে। সেটা 1 ইয়ার হোক, 3 মান্থ হোক, 6 মান্থ হোক, যেটাই হোক না কেন 1 মাসের অতিরিক্ত বোঝালে প্রিপেইড আসবে। কিন্তু 1 মাসের অতিরিক্ত না হয় শুধুমাত্র ইন্স্যুরেন্স প্রদান করছে। জি, আরে বন্ধ একটু মিট করেন, আচ্ছা। তো এখানে আমাদের প্রিপেইড তখন লিখতাম না, আমরা লিখবো কি? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। আচ্ছা, আশা করি বুঝাতে পেরেছি। এখন তারপরে আছে উইথড্র। উইথড্র শব্দ অর্থ কি? উত্তোলন। হ্যাঁ, আমরা ড্রয়িং, উইথড্রল, এগুলো শব্দের অর্থ হচ্ছে উত্তোলন। তাহলে উত্তোলন করেছে কত টাকা? 10,000 টাকা উত্তোলন করেছে, ক্যাশ, নগদে, ফর পার্সোনাল ইউজ। এই পার্সোনাল ইউজ, উইথড্র, এগুলো কথা লেখা থাকলেই বুঝবেন যে মালিক উত্তোলন করছে। অন্য কোনো দিকে আর ভাববেন না, কোনো চিন্তা করবেন না, ডাইরেক্ট এখানে হবে। তাহলে মালিক যদি উত্তোলন করে তাহলে কারবার থেকে নগদ টাকা চলে গেল। তো কারবার থেকে যদি নগদ টাকা চলে যায়, বাইরে চলে গেলে, মালিক নিয়েছে, তাহলে কি হবে? ক্যাশ আই ক্রেডিট হবে। আর একটা মালিক উত্তোলন করছে, তাই ড্রয়িংস হবে ডেবিট। এখানে লিখবো আমরা ড্রয়িংস ডেবিট, ক্যাশ ক্রেডিট। আচ্ছা, তারপরে বলা আছে রিসিভ টাকা 6,000 ফর অ্যাডমিশন ফি। মানে পার্কের মধ্যে, এটা তো পার্কের ব্যবসা, তাই না? এই ব্যবসাটা হচ্ছে কি? পার্ক ব্যবসা। এই যে নন্দন পার্কের ব্যবসা। এই পার্কে ঢোকার জন্য মানুষের কাছ থেকে প্রবেশ মূল্য নিয়েছি, প্রবেশ ফি নিয়েছি, কত টাকা? 6,000 টাকা। তাহলে এটা ব্যবসা কিসের? চানাচুর মুড়ি বিক্রি করবে, লবণ তেল বিক্রি করবে, না পার্কের ঢোকার মাধ্যমে আয় অর্জন করবে? কোনটা? পার্কে ঢোকার মাধ্যমে তো আয় অর্জন করবে, তাই না? মানে অ্যাডমিশন ফি হচ্ছে তার আয়ের উৎস। তাহলে অ্যাডমিশন ফি যদি আয়ের উৎস হয়, তাহলে আমরা অ্যাডমিশন ফি আয় হিসাবে লিখবো, যে অ্যাডমিশন ফি হিসাবে লিখবো, সার্ভিস রেভিনিউ হিসাবে দেখানো যায়, অ্যাডমিশন ফি হিসাবে দেখানো যায়। তবে আমরা অ্যাডমিশন ফিটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট একটা ওয়ার্ড হবে।
তাহলে আমরা এখানে বলুন তো এটা নগদে হয়েছে না বাকিতে হয়েছে? রিসিভ কথা বলা আছে, রিসিভ করছি, তাহলে রিসিভ করলে এটা নগদে হয়েছে। তাহলে নগদে হলে, হ্যাঁ নগদে হলে ক্যাশ ডেবিট, ক্যাশ ডেবিট। আমি আপনাদের বলেছি 50 থেকে 60% মধ্যে ক্যাশের লেনদেন হয় একটা অঙ্কে। তাহলে ক্যাশের লেনদেন হয় পেইড, রিসিভ, ক্যাশ, এই ধরনের কথা যদি বলা থাকে বুঝবো যে এটা নগদ হয়েছে। তাহলে এখানে কি লিখবো? রিসিভ করছি, রিসিভ করলে কি হবে? ক্যাশ ডেবিট। আর কিভাবে রিসিভ করছি? লোকজনকে পার্কের মধ্যে ঢুকাইছি, সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে আমাদের আয়ের উৎস। সে আয়ের নাম কি? অ্যাডমিশন ফি। তাহলে অ্যাডমিশন ফি, অ্যাডমিশন ফি ক্রেডিট। এখানে আমরা লিখবো ক্যাশ ডেবিট, অ্যাডমিশন ফি, অ্যাডমিশন রেভিনিউ বা অ্যাডমিশন ফি। যদি এখানে, আচ্ছা আরেকটা কথা, এখানে যে রেভিনিউ লিখছি, রেভিনিউ লিখলে হবে, অথবা অ্যাডমিশন ফিস রেভিনিউ লিখলে হবে, অথবা অ্যাডমিশন শুধু অ্যাডমিশন ফিস লিখলেও হবে। হ্যাঁ, আপনার যেটা ব্যবহার করেন আর কি, সমস্যা নেই। অ্যাডমিশন রেভিনিউ লিখলে হবে, শুধু অ্যাডমিশন ফি লিখলে হবে, বা অ্যাডমিশন ফিস রেভিনিউ লিখলেও হবে। আচ্ছা, তারপরে আছে 25 তারিখে বলা আছে সোল্ড 100 কুপন বুক ফর 250 ইচ। 100 কুপন বিক্রি করেছে 250 টাকা করে। ইচ বুক কন্টেইন 10 কুপন, প্রত্যেক বইয়ে 10 কুপন করে রয়েছে। দ্যাট অ্যালাউ দ্য হোল্ডার টু ওয়ান অ্যাডমিশন টু দ্য পার্ক। এখানে বলা আছে যে ওই যে আমরা টিকিটের বই বিক্রি করি না, 10 টাকায় মুড়ি থাকে, এরকম 10 টাকায় মুড়ি থাকে না টিকিটের বই, যে বাণিজ্য মেলায় যে টিকিট বিক্রি করে মুড়ি থাকে, হ্যাঁ হ্যাঁ কুপন, ওই কুপনের যে মুড়ি আছে ওইরকম 10 টাকায় হচ্ছে একটা ইয়ে আর কি, মানে একটা বুকে 10টা করে কুপন থাকে। তাহলে একটা বইয়ে 10টা করে কুপন থাকে, এইরকম আমরা 100 কুপন বুক কি করছি? বিক্রি করছি। তাহলে 100 কুপন বুক আমরা বিক্রি করছি, এটা মিশে দিই। এখানে বলা আছে সোল্ড 100 কুপন বুকস ফর 250 টাকা, অর্থাৎ আমরা 100 কুপন বুক প্রতিটি 250 টাকা করে বিক্রি করছি। তাহলে 100 গুণন 250 বিক্রি করছি আমরা। আচ্ছা, ভালো কথা। তারপরে বলা আছে ইচ বুক কন্টেইন 10 কুপন, প্রত্যেক বইয়ে 10 কুপন করে থাক, 10 কুপন থাক, 50 কুপন থাক। আমরা বই বিক্রি করলাম কত দিয়ে? সেটা আমরা বই বিক্রি করছি 100 বই বিক্রি করছি। আচ্ছা, তাহলে 10 কুপন, এখানে বলা আছে যে একটা বইয়ে 10টা করে কুপন থাকে। দ্যাট অ্যালাউ, এখানে অ্যালাউ করা হবে দ্য হোল্ডার টু ওয়ান অ্যাডমিশন, একজন যে ধারক, একটা ধারককে একজনকেই, মানে অর্থাৎ একটা টিকিটের ধারককে একজনকে অ্যালাউ করা হবে অ্যাডমিশনের জন্য, মানে প্রবেশের জন্য। অর্থাৎ টিকিট যার কাছে আছে তাকে আমরা প্রবেশ করাবো। একটা টিকিটের মধ্যে 2টা করে বিক্রি করবো তা না। একটু ইয়ে করে, হ্যাঁ। তাহলে মোট কথা এখানে যেটা বলে দেওয়া আছে, এটা আপনার একটু পেঁয়াজ লাগিয়ে দেওয়ার জন্য বলে দেওয়া আছে, কিন্তু এটার কোনো কাজ হবে না। হ্যাঁ, আমরা টিকিট বিক্রি করলাম 100 বুক, 100 বুকে 100 বুক গুণন হচ্ছে কত? 250, গুণ করলে যেটা পাবো সেটাই। এটা আমরা, এটা বুঝাবে যে আমরা টিকিট বিক্রি করেছি কিন্তু এখনো লোকজনকে মানে অ্যাডমিশন করাইনি, মানে আমরা এখনো ভিতরে ঢোকাইনি, এটা অগ্রিম টিকিট বিক্রি করছি আমরা, এটা অগ্রিম বুঝাবে যে একজন টিকিট হোল্ডার, একজন মানে একটা টিকিট নিয়ে একজনই প্রবেশ করতে পারবে, এইরকম কথা এখানে বোঝানো হয়েছে। তাহলে এই টিকিটটার টাকাটা আমরা অগ্রিম নিয়েছি, তাহলে অগ্রিম যদি নিয়ে থাকি তাহলে আমরা লিখবো, আচ্ছা কোনো টাকা বা কোনো কিছু যদি আমরা অগ্রিম পেয়ে থাকি তাহলে কি হয়? আয় যদি অগ্রিম নিয়ে থাকি, আমরা গতদিন কিন্তু এটা দেখেছি আমরা, আয় যদি অগ্রিম নিয়ে থাকি তাহলে কি হয়? আনার্ন। হ্যাঁ, আনার্ন, থ্যাংক ইউ। আনার্ন হয়, অনুপার্জিত আয়। তাহলে এটা হচ্ছে আনার্ন, অগ্রিম নিয়েছি আমরা। তাহলে এখানে কি হচ্ছে? বিক্রি করে টাকা পাইছি, তাহলে বিক্রি করে টাকা পাইলে কি হবে? ক্যাশ হচ্ছে ডেবিট, ক্যাশ ডেবিট। আর আনার্ন অ্যাডমিশন রেভিনিউ ক্রেডিট। আনার্ন অ্যাডমিশন রেভিনিউ বলতে লোকজনকে এখনো ঢোকায়নি, আমরা ঢোকাবো, মানে টিকিট বিক্রি করে টাকা আয় হয়েছে ঠিকই, কিন্তু এখনো আমরা সেই লোকজনকে প্রবেশ করাইনি আমরা, তাহলে প্রবেশ করাবো। তাহলে এই জন্য আমরা লিখছি আনার্ন অ্যাডমিশন রেভিনিউ ক্রেডিট। এটা আমাদের এখনো আয় হয়নি, অনুপার্জিত আয় হিসেবে আছে। এটা হচ্ছে আমাদের কাছে দায়, এটা হচ্ছে কি? দায়। আচ্ছা, এখানে এরপরে চমৎকার একটা জিনিস আমরা দেখব, সবাই কথা বলবে এখানে। এরপরে আমি একটা জিনিস, যদি এটা আমি এটা যদি পারেন, তারপরে যেটা আমি আপনাদের ধরবো, তাহলে আমি বুঝবো যে এটা ক্লিয়ার হয়ে গেছেন। এটার পরে আমাদের পরের অধ্যায়ে যাওয়া উচিত। আচ্ছা, এটা শেষ করে আগে যাবে। তারপরে বলা আছে রিসিভ টাকা 8,900 ইন ক্যাশ অ্যাডমিশন ফি। তাহলে এখানে রিসিভ কথা বলা আছে, কি করব?
ভুল হোক সমস্যা নেই, আপনার কথা বলতে হবে। বলা আছে রিসিভ টাকা 8,900 ইন ক্যাশ, নগদে 8,900 গ্রহণ করেছে অ্যাডমিশন ফি। তাহলে এটা নগদে হয়েছে না বাকিতে হয়েছে? হ্যাঁ, নগদে ক্যাশ টাকা রিসিভ করছি, এর জন্য ক্যাশ হচ্ছে হবে স্যার, ডেবিট হবে। হ্যাঁ, ক্যাশ হবে ডেবিট। তারপরে কি হবে সেটা আমরা ভাবি। আর হচ্ছে এই যে ফি, হ্যাঁ অ্যাডমিশন, আর হচ্ছে ক্যাশ ডেবিট, অ্যাডমিশন ফি তাহলে ক্রেডিট হবে। অ্যাডমিশন ফি ক্রেডিট, এই যে এখানে এটার মতো ঠিক 20 তারিখের মতো রিসিভ করছে, তাই না? 6,000 টাকা অ্যাডমিশন ফি, এখানেও অ্যাডমিশন ফি রিসিভ করছি। তাহলে ক্যাশ ডেবিট আর অ্যাডমিশন ফি, ক্যাশ ডেবিট, অ্যাডমিশন রেভিনিউ বা অ্যাডমিশন ফি ক্রেডিট। এখন কথা হচ্ছে এখানে অ্যাডমিশন ফি লিখছেন, এখানে রেভিনিউ লিখছেন, তা হবে না কিন্তু। এখানে ফি লিখলে এখানে ফি লিখতে হবে, এখানে রেভিনিউ লিখলে এখানে রেভিনিউ লিখবে। একই মানে হিসাব, একই জাতের হিসাব বিভিন্ন রূপে লেখা যাবে না, ওই হিসাব ওই শব্দই ব্যবহার করতে হবে। আচ্ছা, তারপরে আছে পরে দেখুন 30 তারিখে, এটা মনে হয় সর্বশেষ 30 তারিখে বলা আছে পেইড বলা আছে। আর কোনো দিকে তাকাবো না, আগে মনস্থির করুন এটা আমাদের কি নগদে না বাকিতে? ক্যাশ ক্রেডিট। হ্যাঁ, পেইড আছে ক্যাশ ক্রেডিট। আর কি করতেছে? পেইড টাকা 900 টু দ্য অ্যাডভার্টাইজিং এজেন্সি ইনকার্ড অন এপ্রিল 8। ওই যে এপ্রিল 8 তারিখে যেটা দিয়েছিলাম, দেখেন এপ্রিলে 8 তারিখে যেটা আমরা বাকিতে বিজ্ঞাপন খরচ দিয়েছিলাম, তাদেরকে টাকা পরিশোধ করলাম। তাহলে বাকিতে বিজ্ঞাপন খরচ দেওয়ার ফলে কি হয়েছিল? এপ্রিলে 8 তারিখে ঘটনা কি ঘটছিল? ওই যে একটু খেয়াল করুন, এখানে এই যে অ্যাকাউন্টস পেয়েবলের সৃষ্টি হয়েছিল, তাই না? মানে আমাদের কাছ থেকে দায়ের সৃষ্টি হয়েছিল। তাহলে আমাদের কাছ থেকে একটা দায়ের সৃষ্টি হয়েছিল। তাহলে এই পাওনাদারকে টাকা পরিশোধ করলাম এখন। তাহলে পরিশোধ করলে কি পাওনাদার এই 2,000 টাকায় থাকবে না কমে যাবে? কমে যাবে। তাহলে পাওনাদার কমে গেলে পাওনাদারের ব্যাজ হচ্ছে কি ডেবিট, ক্রেডিট। তাহলে এটাকে কি করব? কমিয়ে দিব আমরা। তাহলে কমিয়ে দিলে কি করতে হবে? পাওনাদার অ্যাকাউন্টস পেবল হবে ডেবিট, অ্যাকাউন্টস পেবল ডেবিট, আর ক্যাশটা আমাদের ক্রেডিট আছে। অর্থাৎ মোট কথা ক্যাশের এটা কি খাতে আমরা কাকে দিলাম টাকাটা? তাহলে ক্যাশ ডেবিট আর অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, অ্যাকাউন্টস পেবলকে দিয়ে দিচ্ছি আমরা। অ্যাকাউন্টস পেবল কমে গেল, দায় কমে গেল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের জাবেদা দাখিলা। এখন আপনারা বলবেন এখানে যে জাবেদাগুলো দেখলাম আমরা, ভুল হবে সমস্যা নেই, সংশোধন আমরা এখানে নিজেরাই সংশোধন করব। অনেক ভালো কিছু আমি আমার কাছ থেকে অনেক ভালো কিছু একটা এফোর্ট পাবেন ইনশাল্লাহ। এখন এখানে প্র্যাকটিস আমরা দেখব। আমরা ইয়ার সমীকরণটা কি ছিল? আমাদের হিসাব সমীকরণটা মনে আছে? মানে সমীকরণটা বর্ধিত রূপ ছিল এ, এখানে আমি পুরোটাই লিখি, তাই না? হ্যাঁ, এ প্লাস ই প্লাস ডি সমান সমান L প্লাস সি প্লাস আর, এল প্লাস সি প্লাস আর, তাই না? এরকম ছিল ডেবিট ক্রেডিট। এখন বলুন তো ক্যাশ কি? স্যার ক্যাশ অ্যাসেট। ক্যাশ অ্যাসেট। তাহলে এটা কি বৃদ্ধি পেয়েছে না কমে গেছে? অ্যাসেট, এই যে অ্যাসেট ডেবিট হয়েছে, তাহলে কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে না কমে গেছে? বাড়ছে। হ্যাঁ, মানে এ প্লাস হয়েছে, তাই না? জি। আচ্ছা, ক্যাপিটাল কি? ক্যাপিটাল কোন ধরনের হিসাব? মালিকানা সত্ত্ব, সি, এই সি, সি। তাহলে এই ক্যাপিটাল কি বাড়ছে না কমছে? ক্রেডিট হয়েছে। কেন? এই সি তো ক্রেডিট হয়েছে, সি তো ক্রেডিট দিকে প্লাস না, তাহলে এটা বাড়ছে না কমছে? ক্যাপিটাল বাড়ছে। ক্যাপিটাল তো সিটাই হচ্ছে ক্যাপিটাল। তাহলে ক্যাপিটাল সি যদি আমরা ক্রেডিট করি তাহলে কি হবে? বেড়ে যাবে। তাহলে ক্যাপিটাল ক্রেডিট হয়েছে, তাহলে বেড়ে যাবে না কমে যাবে? বাড়বে। তাহলে এই ক্যাপিটালটা ওই মালিকানা সত্ত্ব হিসাব, এটা ওই বেড়ে যাবে। ক্যাপিটাল এবং ডি হচ্ছে সি এবং ডি হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব। আচ্ছা, এখন তারপর বলুন ল্যান্ড কি ধরনের হিসাব? ল্যান্ড অ্যাসেট। রাজা ভাই, জি রাজা ভাই, জি 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 ভাই, আপনার কি জার্নাল করা শেষ হয়ে গেছে? জার্নাল, হ্যাঁ জার্নাল শেষ। এটা আমি চ্যাটে একটা দিয়েছি, দেখেন চ্যাটটাকে দেখেন, লাস্টের একটা এন্ট্রি আছে, ওইটা আমি একটা বইয়ে পাইছি। আপনার এটা আমি জিজ্ঞাসা করতাম আজকে। হ্যাঁ, আপনার হচ্ছে ওই যে প্রিপেড ইন্স্যুরেন্সটা দিল না, হ্যাঁ, ওইখানে 3,000 টাকার আলাদা একটা জার্নাল করছে, আমি চ্যাট বক্সে দিয়েছি, আপনি দেখেন। আচ্ছা, বুঝতে পেরেছি ঘটনা। জি জি একই অঙ্ক জি জি জি, ঘটনা কি বুঝতে পেরেছি। আমরা
আপনাকে যখন আমি আরো যে অধ্যায়গুলো আছে না, ওই অধ্যায় যখন করাবো তখন আপনি পরিষ্কার হয়ে যাবেন, ওটা দেওয়ার কোনো যুক্তিকতা নেই, ওটা মাতব্বরি করে আমরা দিতে যাব না। ওটার নাম হচ্ছে সমন্বয় দেখি। এটা আপনাকে আজকে আজকে আমি দেখলাম যে আমি আপনাকে এই প্রশ্নটাই জিজ্ঞাসা করতাম, একই অঙ্ক দুই রকমের, মানে এটা আপনার 3,000 টাকার যদি চেঞ্জ হয়ে যায় তাহলে দেখা যাইতেছে লেজারে ট্রায়াল ব্যালেন্স সবগুলো 3,000 করে যোগ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো এইটা আসলে কতটা ইফেক্ট ফেলবে এটাই আপনাকে আমি জিজ্ঞাসা করতাম। ইফেক্ট হবে। আমি আপনাকে বলি, আমরা যখন হিসাব বিজ্ঞান অঙ্ক করি ভাই, বুঝছেন, তখন হচ্ছে প্রথমে এই যে প্রথম স্টেপটা হচ্ছে জার্নাল। তাহলে আপনাকে অনেক দূর পর্যন্ত যেতে হবে, বুঝাইতে হবে। তাহলে এই আলোচনা আপাতত স্টপ থাক, আমি এটাতেই যাই, আপনার যুক্তিতেই যাই। আচ্ছা ঠিক। হ্যাঁ, প্রথম স্টেপ করতে হয় জার্নাল, হ্যাঁ, যেটা আমরা করতেছি জার্নাল। তারপরে করতে হয় লেজার, যেটা আমরা একসাথে করতেছি। তারপরে স্টেপ করতে হয় ট্রায়াল ব্যালেন্স, টিবি লিখলাম সংক্ষেপে। তারপরে স্টেপ করতে হয় আমাদের ভুল সংশোধন, 4 নাম্বার ভুল সংশোধন। বা এর মাঝে আরো অনেক ধরনের খতিয়ান আছে, বিশেষ জার্নাল, স্পেশাল জার্নাল, আরো অনেক ধরনের জার্নাল আছে, যাই হোক সেটা গেলাম না। এরপর করতে হয় আমাদের টিবির পরই এর সাথে আমাদের যুক্ত থাকে অ্যাডজাস্টিং এন্ট্রি। যেমন এই অধ্যায়ে আমরা করব অ্যাডজাস্টিং এন্ট্রি থাকে। অ্যাডজাস্টিং এন্ট্রিটা কি জিনিস, এখানে আমাদের আসতে হবে। এটা হচ্ছে আমাদের এই জার্নালটা, আপনি যেটা বললেন সেটা হচ্ছে এই ধাপ, আমরা করতেছি এই ধাপ। রাজেক ভাই আমি বুঝি না, কিন্তু আমি দুইটা দুই রকম দেখতে পাইছি, বিধায় আপনাকে জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন আমরা যখন কোন হিসাবের খাতায় প্রারম্ভিকভাবে যে লেনদেনটা আমরা লিপিবদ্ধ করি তাকে বলে জার্নাল ভাই। এই যে এটা যেটা আমরা করতেছি, ঠিক আছে, একটা লেনদেন পাইছি তুলতেছি, এটা হচ্ছে জার্নাল। এখন কথা হচ্ছে এই তুলতে আমাদের কোনো কিছু ভুলভ্রান্তি হতেই পারে, কোনো লেনদেন ছাড়া যেতে পারে। তখন আমরা ট্রায়াল ব্যালেন্স করার পর আমাদের অনেক সময় ভুলভ্রান্তি ধরা পড়ে, তখন আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি, যেটা ভুল ধরা পড়ছে বা কোনো খরচ সমন্বয় করতে হবে, সেটাকে বলে অ্যাডজাস্টিং এন্ট্রি। সেই অ্যাডজাস্টিং এন্ট্রিটা এখানে দিতে হয়। কিরকম, ওই যে মাসের প্রথমে আমরা প্রিপেইড ইন্স্যুরেন্স লিখলাম না, প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট 12 মাসের জন্য দিছি, তখন আমরা বছর শেষে দেখব, বা আমরা যখন একটা নির্দিষ্ট পিরিয়ডে গিয়ে দেখবো যে এটা তো আমাদের 1 মাসের হবে না, এটা তো হচ্ছে 2 মাসের সমন্বয় করতে হবে, মানে 2 মাসের খরচ হিসেবে বাদ দিতে হবে। প্রিপেড তো 1 বছর হবে না, পুরো এখানে 2 মাসের খরচ হিসেবে বাদ দিতে হবে বা 3 মাসের খরচ হিসেবে বাদ দিতে হবে। তখন আমরা এই এন্ট্রিটা দিব। এই এন্ট্রিটার নাম হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি। আপনার যে কথা বলছেন না, ওই এন্ট্রিটার নাম হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি। ওটা গায়ের জোর করে আমরা দেবো না। জার্নালে সাধারণ জার্নাল, এটা আমরা যেটা করতে সাধারণ জার্নাল, আর এটা হচ্ছে অ্যাডজাস্টিং জার্নাল, এটা সাধারণ জার্নাল না। এটা যখন পরবর্তী একটা সময়ে গিয়ে যখন বুঝবো ভুল ধরা পড়বে বা ছাড়া পড়বে বা কোনো কিছু সমন্বয় করতে হবে, সেটা হচ্ছে অ্যাডজাস্টিং জার্নাল। এটা আমরা সাধারণ জার্নালের মধ্যে ওই গান ঢুকাবো না, ওই কিচ্ছা ঢুকাবো না আমরা। ওটা সাধারণ জার্নাল, একটা সাধারণ জার্নালে যেভাবে থাকবে, একটা জার্নালে যেরকম থাকবে ওই রকম ভাবে আমরা তুলে দিয়ে আসবো, শেষ। ওটা সমন্বয় করতে যাব না আমরা, ওটা সমন্বয় করতে যাব না। এখন এখানে আমাদের অনেক রকম কথা রয়েছে। আচ্ছা যাক, এর হচ্ছে বিষয় আর কি, এরপরেই করাবো। এই যে আমার এখানে নোটের যে লিস্টটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি, এটা দেখতে পাননি না, এই যে অ্যাডজাস্টিং এন্ট্রি, যখন এটা আপনাদের করাবো, এই যে ভুলভ্রান্তি যখন এটা করাবো, দেখুন এই পার্ট বির অ্যাডজাস্টিং এন্ট্রি, দেখুন এই যে অ্যাডজাস্টিং এন্ট্রি আছে না, দেখতে পাচ্ছেন, এই পার্টের এই অংশের ওটা আপনি বলতেছেন। হ্যাঁ, এটা আমরা ওইভাবে দিব না। আমরা যদি আমরা জার্নাল এটা দেখতে পাই, এখানে যদি আমরা যদি সমন্বয় যেটা আছে সেটুকুই আমরা তুলে দিব, কোনো কিছু অতিরিক্ত সমন্বয় আমরা গায়ে জোর করতে যাব না। যদি দেন আপনি দেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমার মতে না দেয়। আপনার নোটের উত্তর এবং ওই বইয়ের উত্তর এক, হ্যাঁ, কিন্তু ওই লিখছে 1 মাসে 3,000 টাকা করে বের করছে, পরে আবার ওই যে 33,000 টাকা ট্রায়াল ব্যালেন্সে যে যোগ করছে দিয়ে মিলে গেছে আর কি। হ্যাঁ, না মিলে যাবে, অ্যান্সার ঠিকই আসবে, কিন্তু ওটা আমরা করতে যাব না। হ্যাঁ, ওটা করবো না, সমন্বয় এন্ট্রিটা। আচ্ছা, তারপরে দেখুন যেটা ছাড়ছিলাম, এখানে একটু খেয়াল করুন। এটা যদি আপনারা একটু ধরতে পারেন, বুঝতে পারেন, তাহলে কিন্তু আমরা ভালো মতো আমি বুঝবো যে ভালো পারবেন। তাহলে বলুন তো, ল্যান্ডটা আমাদের কাছে কি? ল্যান্ড
অ্যাসেট অ্যাসেট তাহলে কি এটা এ প্লাস হবে নাকি? আপনারা বলবেন এ প্লাস ওই প্লাস ডি প্লাস সি প্লাস আর প্লাস এইভাবে বলবেন। তাহলে এটা কি এ প্লাস? এ প্লাস। হ্যাঁ, থ্যাংক ইউ এ ক্যাশ কি? এটা ক্যাশ এ মাইনাস। এ মাইনাস, হ্যাঁ, মানে এ কমে গেছে, অ্যাসেট কমে গেছে, তাই না? বা ফাইন। তার মানে এই লেনদেন দ্বারা একটা অ্যাসেট বেড়েছে, একটা অ্যাসেট কমেছে। এর সুফলটা আপনি পরে পাবেন এর সুফলটা, মানে এই যে আমার শেখানো কৌশলটা, এর সুফলটা পরে পাবেন। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এটা কি ধরনের হিসাব? এটা হচ্ছে ই প্লাস। তাই না? এটা হচ্ছে ই প্লাস, হ্যাঁ, ই প্লাস। তারপরে অ্যাকাউন্টস পেয়েবল এটা কি? এল প্লাস। এটা এল প্লাস। হ্যাঁ, মানে এল বেড়ে গেছে, তাই না? মানে দায় বেড়ে গেছে। দেখুন আপনারা অনেক সুন্দর, অনেক ভালো পারেন। তারপরে আছে স্যালারিস এক্সপেন্স, এটা কি? ই প্লাস। তারপরে ক্যাশ, এটা কি? এ মাইনাস। অ্যাসেট কমে গেছে, এ মাইনাস। এখন আপনারা এগুলা পড়া দেখে মানুষের মনে করবে যে এটা আবার কি শিখতেছে, এ প্লাস ই প্লাস, এটা শিখে কি হবে? এটা শিখে অনেক কিছু আছে। মানে অ্যাসেট কমে গেল, এই আপনার একটা ট্রানজাকশন দিল এইরকম, এই ট্রানজাকশন দিয়ে বলবে যে এখানে কি হয়েছে, মানে কোন ধরনের কি হয়েছে, মানে কোন হিসাব কি হয়েছে, তাহলে এক্সপেন্স বেড়ে গিয়েছে আর ক্যাশ কমে বা অ্যাসেট কমে গিয়েছে, তাই না? এক্সপেন্স বেড়ে গিয়েছে এই লেনদেনে কি হয়েছে? এক্সপেন্স বেড়ে গিয়েছে আর অ্যাসেট কমে গিয়েছে। এখন বলুন প্রিপেইড ইন্স্যুরেন্স, এটা কি? এ প্লাস। হ্যাঁ, প্রিপেইড কোনো খরচের সামনে প্রিপেইড থাকলে সেটাই হচ্ছে অ্যাসেট। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে এ প্লাস। এখন বলতো ক্যাশ, এটা কি? এটা এ মাইনাস। হ্যাঁ, এটা হচ্ছে এ মাইনাস। তারপর ড্রয়িংস, এটা কোন ধরনের হিসাব? আমাদের বলি ওই মালিকানা সত্ত্বের মধ্যে আমাদের কি কি থাকে? সি থাকে আর কি থাকে? ডি থাকে। ওইকে কমিয়ে দেয়, বেড়ে দেয় সি, মানে ক্যাপিটাল বেড়ে দেয়, আর ডিটা কি করে? কমিয়ে দেয়। তাহলে ওই অ্যাকাউন্টের মধ্যে এই দুইটা থাকে, এই দুইটাই আমরা মনে রাখবো, আর কোনো থাকবে না। এখানে যেটা হবে আর কোনো থাকবে না, ক্যাপিটাল আর ডি থাকলে ওই অ্যাকাউন্ট হবে, ক্যাপিটাল বেড়ে দেয় আর ওইটা ডিটা কমে দেয়। তাহলে বলুন তো ড্রয়িংটা কি? স্যার আবার বলেন। ওই এর মধ্যে শুধু সি আর ডি থাকবে, আর অন্য কিছু থাকবে না? অনেক কিছু থাকবে, সেটা অনেক দূরে গিয়ে থাকবে, মানে এখন আচ্ছা, তার মানে এখন বোঝার জন্য ওই এর মধ্যে সি আর ডি নরমালি থাকবে, আর হচ্ছে সি বেড়ে দেয়, ওই বেড়ে দেয়, আর ডি থাকলে ওই কমে দিবে। হ্যাঁ, ডি হলে ওই মাইনাস হবে, মানে ড্রয়িংসটা ওই মাইনাস হবে। এইটুকু মনে রাখেন আপাতত। তাহলে ড্রয়িংসটা কার মধ্যে যাবে? ড্রয়িং হচ্ছে অ্যাসেট। ওই মাইনাস না ওই, হ্যাঁ ওই তো ওই মাইনাস, হ্যাঁ ওই মাইনাস হবে। হ্যাঁ, না স্যার বুঝিনি। ওনার সিকিউরিটি কমে যাবে। ওনার সিকিউরিটি আমাদের সরি হ্যাঁ, ওনার সিকিউরিটি কমে যাবে। আচ্ছা, আর ক্যাশ এখানে আছে, ক্যাশ হচ্ছে কি ধরনের? এখানে অ্যাসেট কমে যাবে, মাইনাস। হ্যাঁ, তারপরে আছে ভালো বোঝেন, ক্যাশ আছে, এটা কি হবে? এ প্লাস। আর অ্যাডমিশন রেভিনিউ, এটা কি? এটা হচ্ছে ইনকাম। আর মাইনাস না, আর তো আর মাইনাস এইট হইছে, আর প্লাস হবে, কারণ ওটা তো ক্রেডিট ফিগার, এই কারণে প্লাস হবে। হ্যাঁ, এখানে আবার ওটা উপরে উঠে গেছে, এ ই যোগ ডি। হ্যাঁ, আর তো মানে এখানে ক্রেডিট ফিগার, সেই জন্য প্লাস হবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আর প্লাস, মানে আয় বেড়ে গেছে। এটা কি? ক্যাশ এ প্লাস। খালি ক্যাশেরই দেখেন কতগুলো ক্যাশের। তারপরে আছে আর্নার্ড অ্যাডমিশন ডেবিট, এটা কি? ঠিক মতো বুঝি স্যার, বাকিগুলো কঠিন লাগতেছে। আর্নার্ড অ্যাডমিশন রেভিনিউ, আর্নার্ড আছে, কোনো আয় যদি অগ্রিম নেই সেটা হয় এল, দায়, তাহলে সেটা ক্রেডিট হয়েছে, তাহলে এটা কি? এটা এল প্লাস। হ্যাঁ, আর্নার্ড থাকলে সেটা অনুবার্জিত আয়টাই হচ্ছে আমাদের কাছে দায়। আচ্ছা, তারপরে আছে ক্যাশটা হচ্ছে আমাদের কাছে এ প্লাস, না? এটা তো অ্যাডমিশন রেভিনিউ, এটা কি? এটা হচ্ছে আর হচ্ছে প্লাস, আর প্লাস। হ্যাঁ, এর আগে ওই যে আর প্লাস দেখলাম। তারপরে আছে অ্যাকাউন্টস পেয়েবল, এটা কি? অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে এল প্লাস। না, এই যে এখানে দেখুন, এলটা ডেবিট হয়েছে, এল মাইনাস। থ্যাংক ইউ। আর এটা হচ্ছে আমাদের কাছে, হ্যাঁ এটা হচ্ছে এ মাইনাস, তাই না? তাহলে এই লেনদেন দ্বারা আমরা বুঝলাম দায় কমেছে, সম্পদও কমেছে। আমি এটা বুঝার কারণটা কি, যে একটা লেনদেনে কি কি ধরনের ঘটনা ঘটতে পারে,
এখন এখানে আমরা একটু বাংলা একটু মানে ভাষায় উচ্চারণ করে দেখি, এগুলো তো সংকেত ভাবে দেওয়া আছে। তাহলে এই লেনদেন দ্বারা সম্পদ বেড়েছে, মালিকানা সত্ত্ব বেড়েছে, তাই না? এই লেনদেন দ্বারা আমাদের সম্পদ, একটা সম্পদ বেড়েছে, একটা সম্পদ কমেছে, তাই না? একই লেনদেন দ্বারা এটা হতে পারে। আবার এটা দ্বারা একটা খরচ বেড়েছে, একটা দায় বেড়েছে। এটা দ্বারা একটা খরচ বেড়েছে, একটা সম্পদ কমেছে। আবার এটা দ্বারা আমাদের একটা সম্পদ বেড়েছে, একটু অতিরিক্ত কথা বলেন না, অতিরিক্ত কথা বললে দেখা যাচ্ছে অন্যজনের শুনতে সমস্যা হবে। হ্যাঁ, একটু আচ্ছা। তারপরে এই লেনদেন দ্বারা কি বেড়েছে, আমাদের ওই কমেছে, মালিকানা সত্ত্ব কমেছে, আর একটি অ্যাসেট কমেছে, তাই না? এই লেনদেন দ্বারা 20 তারিখের লেনদেন দ্বারা কি হয়েছে, একটি সম্পদ বেড়েছে আর আয় বেড়েছে। তারপরে 25 তারিখের দ্বারা একটি, এখানে কি আছে, ক্যাশ মানে সম্পদ বেড়েছে, আর তারপরে বলা আছে অ্যাডমিশন রেভিনিউ, এটা কি হয়েছে, দায় বেড়েছে, লাইবিলিটি বেড়েছে, ইয়েস লাইবিলিটি বেড়েছে। তারপরে 25 তারিখে হয়েছে ক্যাশ অ্যাসেট বেড়েছে, অ্যাডমিশন রেভিনিউ আর প্লাস মানে রেভিনিউ বেড়েছে। হ্যাঁ, 30 তারিখের দ্বারা আমরা কি বুঝতে পারতেছি যে অ্যাকাউন্টস পেবল দায় কমেছে আর ক্যাশও কমেছে আমাদের। আচ্ছা, হ্যাঁ, তাহলে এই যে ডেবিট ক্রেডিট দ্বারা এই জিনিসটার উপর ফলো করে কিন্তু আমি এই কমেছে বেড়েছে জিনিসগুলো বুঝলাম, তাই না? এখন এই জিনিসটা যদি আপনি এটা সত্যিকার অর্থে বুঝে থাকেন, আপনাকে হিসাব বিজ্ঞানে আটকা কঠিন। একটা অনার্স পড়া ছেলেও আপনার সাথে হিসাব বিজ্ঞান পড়া কঠিন হয়ে যাবে 2 মাসে, যেটা আপনি আমার কাছ থেকে পাবেন, এটা আমি গ্যারান্টি দিলাম। তাহলে এই জিনিসটা যদি আপনি মন থেকে বা এটা অ্যাকচুয়ালি যদি বুঝে থাকেন, পরের গুলা যায়। এখন আপনার কাছে মনে হবে যে এটা সহজ, এই সহজ জিনিসটা মনে রাখা কঠিন হয়ে যাবে। আপনি দেখুন, এখন এটা তো আমরা খতিয়ান তো জানি, তাই না? খতিয়ান তো জানি আমরা। আমি আপনাদের কি বলেছিলাম, অঙ্ক করার কিছু টেকনিক আমাদের অবশ্যই কিন্তু থাকতে হবে, তা না হলে এই অল্প সময়ের মধ্যে অঙ্ক কিন্তু করতে পারবো না। আমাদের কিছু টেকনিক, কিছু শর্টকাট আপনাকে জানতে হবে, না জানলে তো সেটা সম্ভব না। আপনারা সেটা ভালো জানেন, আমার চেয়ে ভালো জানেন। তাহলে এখানে আমাদের অঙ্কে প্রায় 50 থেকে উপরে, মানে 50-60%, এমনকি 70% পর্যন্ত আমাদের ক্যাশের লেনদেন হয়ে থাকে। অন্য যতগুলো খতিয়ান আছে দেখুন, তার চেয়ে ক্যাশের খতিয়ান কত বড় হয়, ক্যাশেরটা কত বড় দেখুন, ক্যাশের খতিয়ানই এত বড়। অন্যগুলো সব এক লাইন সব এক লাইন, ঘর টানতে হচ্ছে, তাই না? তার মানে ক্যাশেরটা কত ধরনের হয়েছে, আমাদের লেনদেন হচ্ছে কত, 1 2 3 4 5 6 7 8 9টা লেনদেন হয়েছে। মোট ট্রানজাকশন আছে কত, এখানে মোট ট্রানজাকশন আছে কয়টা দেখুন, গুনে দেখুন, 1 2 2 3 4 5 6 7 8 9 10 11, 11টার মধ্যে হয়েছে 9টা। তাহলে 11টার মধ্যে হয়েছে 9টা, পার্সেন্টেজ করুন কত হয়। এতগুলো লেনদেন হচ্ছে আমাদের, তার মধ্যে তো একটা ট্রানজাকশন ছিলই না, মানে 10টার মধ্যে 9টা ছিল না। হ্যাঁ, প্রায় 81% হয়ে গেছে এটা, তার মানে 10টার মধ্যে 90%, তার মানে 10টা, তার মানে 90%, তাহলে 90% ক্যাশের লেনদেন। তাহলে আপনাকে এটাই আগে মাথায় শর্টকাট ধারণা রাখতে হবে, ক্যাশ নিলাম না দিলাম, এই ধারণাটা কিন্তু অবশ্যই আপনার রাখতে হবে। এই শর্টকাট নিয়মটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, তাহলে আপনি ভালো পারবেন, দ্রুত পারবেন এটা। আর এমন হবে অঙ্ক দেখা যাবে যে অঙ্ক চেহারা কমন, কিন্তু আপনি লিখতে পারছেন না, সময়ের জন্য সময় চলে গেছে, এরকম হবে কিন্তু, আমি বলে দিলাম। আচ্ছা, তাহলে এটার খতিয়ানটা আমি আর দেখাচ্ছি না, খতিয়ানটা আগের মতোই হবে, কারণ খতিয়ান অনেকগুলো আমাদের এখানে করতে হয়, আর এটা দ্রুত টানতে হয় কিন্তু। আর ট্রায়াল ব্যালেন্সটা তো আমরা জানি, আপনারা বলবেন, আমি এটা একটু দেখব। ক্যাশটা কোন সাইডে লিখবো বলুন তো? এখানে দেওয়া আছে ডেবিট সাইড। কি কারণে ডেবিট সাইডে লিখলাম এটা আপনাকে বলতে হবে, এটা কি কারণে ডেবিটে লিখলাম। স্যার আমরা যখন হচ্ছে অ্যাসেট, হ্যাঁ, বলতে হবে যে এটা অ্যাসেট, এই কারণে ডেবিটে লিখলাম। হ্যাঁ, অ্যাসেট বাড়ছে, হ্যাঁ অ্যাসেট বাড়ছে বা অ্যাসেট, এটা খালি ইয়াকে নাম তাহলে হবে। ক্যাপিটাল, এটা ক্রেডিটে লিখছি, কি কারণে ক্রেডিটে লিখলাম, এটা হচ্ছে আবার ওই ফর্মুলায় এ ই প্লাস ডি, এটা 5 ছাড়বে না আপনার, কিছু ছাড়বে না, এটা লেগেই থাকবে, এটা ডি, এটা হচ্ছে ক্রেডিট। আচ্ছা, তারপর ল্যান্ড আমরা ডেবিটে লিখছি, কেন ডেবিটে লিখছি, এটা অ্যাসেট,
তাই না? আচ্ছা, এখন বলুন অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এটা ডেবিটে লিখলাম কেন? এক্সপেন্স সেই কারণে, এটা এক্সপেন্স সেই কারণে, এটার উদ্বৃত্তটা ডেবিটই থাকবে। এক্সপেন্সের উদ্বৃত্তটা মানে যোগ বিয়োগ হতে 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 সর্বশেষ ব্যালেন্সটা ডেবিটেই থাকবে, মানে এইরকম বিষয় ক্যাশেরটা দেখায়। এই যে যোগ বিয়োগ করছে ক্যাশ, এই ডেবিটগুলো ডেবিটে লিখছে, ক্রেডিটগুলো বাদ দিচ্ছি, আবার ক্রেডিট বাদ দিচ্ছি, ক্রেডিট বাদ দিচ্ছি, আবার ডেবিটগুলো যোগ করতে করতে এই যে সর্বশেষ আমার ডেবিট ব্যালেন্স, এটা ডেবিট ব্যালেন্স, এটা ডেবিটের ঘর, এটা হচ্ছে ক্রেডিটের ঘর। এই ঘরে টাকা যাবে না ক্যাশের, কারণ ক্যাশ সম্পদ, ক্রেডিট ব্যালেন্স তার কখনো হয় না। আর সর্বশেষ ব্যালেন্সটা আমাদের ডেবিটই হবে, বুঝতে পেরেছেন? সর্বশেষ ব্যালেন্সটা একটু বলেন তো। আমরা যখন কোনো কিছু খতিয়ান করি, খতিয়ানের ব্যালেন্স গুলাই তো আমরা ট্রায়াল ব্যালেন্সে নিয়ে গেছি, তাই না? তাহলে এখানে আমাদের এই যে ধরুন এটা হচ্ছে ওখান থেকে কেটে আসছে, তো যার কোনো সমস্যা। এই যে ডেবিট ক্রেডিট ব্যালেন্সের ডেবিট ক্রেডিট, তাহলে মোট টাকার ঘর হচ্ছে 4টা। এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট, এটা হচ্ছে ডেবিট ক্রেডিট। তাহলে এই ডেবিটটা আমরা ডেবিট ব্যালেন্সে পার করে দিলাম, প্রথম লেনদেনটা ডেবিট ব্যালেন্সে পার করে দিলাম। তারপরে ক্রেডিট হয়েছে, ডেবিট থেকে ক্রেডিট বাদ দিয়ে 1,50,000 থেকে এটা ক্রেডিট হয়েছে, ক্রেডিট থেকে ডেবিট বাদ দিয়ে কত হলো 1,35,000। এই ডেবিট ক্রেডিট মাইনাস করতেছি, ডেবিট যোগ হবে। তাহলে যোগ হতে 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 সর্বশেষে যে ব্যালেন্সটা থাকবে ক্যাশের ব্যালেন্সটা কখনো আমাদের ক্রেডিটে যাবে না, এখানে যাবে না, কারণ ক্যাশ আমাদের মাইনাস হবে না। আপনি পকেটে কি বাজার করতে গেছেন, আপনার পকেটে টাকা নিয়ে দোকানদার কাছ থেকে বাকি নিতে পারবেন আপনি, সেটা ঠিক আছে, অ্যাকাউন্টস পেয়েবল সৃষ্টি হবে, কিন্তু আপনার ওখানে কি মাইনাস হবে, মাইনাস ফিগার আসতে পারবে? আপনার পকেট শূন্য হবে, এটা প্রয়োজনে শূন্য হবে, এখানে শূন্য হবে, কোনো কিছু থাকবে না, কিন্তু মাইনাস ফিগার হবে না, তাই না? এই একটা বিষয় এখানে, এই জিনিসটা খেয়াল করবেন যে আমরা এটা আমি প্রথম থেকেই আপনাদের বলে আসতেছি, AED L + C + R, এদের ব্যালেন্স ডেবিট হবে না, সর্বশেষ ব্যালেন্স ক্রেডিট হবে, এদের সর্বশেষ ব্যালেন্স কি হবে? ডেবিটই হবে, ডেবিট হবে। তাহলে এই সর্বশেষ ব্যালেন্সটা নিয়ে যে আমরা ট্রায়াল ব্যালেন্স তৈরি করতেছি। আচ্ছা, তাহলে ট্রায়াল ব্যালেন্স তৈরি করতেছি, তাহলে এখানে আমাদের এই যে ক্যাশটা হচ্ছে আমাদের কি সব সময়ের জন্য? স্যার আমরা উপরে তো জার্নাল এন্ট্রি, সেটা মনে হয় ভুল করে লেখা আছে, ট্রায়াল ব্যালেন্সই লিখবো, তাই না? ও উপরে কি জার্নাল এন্ট্রি লেখা ছিল? না এই যে নিচে, যে যখন ট্রায়াল ব্যালেন্স করতে নিছে আর নিচে। ও আচ্ছা, ট্রায়াল ব্যালেন্স, এটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। এটা অনেক মিস্টেক হয়, কত আর সামলাবেন এগুলা, এই একাডেমিক অনার্স এগুলা। থ্যাংক ইউ। এটা একটু ট্রায়াল ব্যালেন্স করে নেবেন, এটা ট্রায়াল ব্যালেন্স আমাদের। এরকম একটু ছোটখাটো মিস্টেক যেগুলো আছে সেগুলো একটু সায়া নেবেন, অথবা কোনো ইয়া থাকলে আমরা জানাবেন। আচ্ছা, তো আমরা তাহলে এটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স লিখে দেবেন। আচ্ছা, তাহলে ক্যাশটা হচ্ছে আমাদের কাছে সম্পদ, এই জন্য আমরা ডেবিট করছি। ওই যে 1,28,000 টাকা ব্যালেন্স, ওই ব্যালেন্সটা এখানে নিয়ে আসি। এখন দেখুন ক্যাপিটাল, তাহলে ক্যাপিটাল হচ্ছে মালিকানা সত্ত্ব, ওই জন্য আমাদের এটা ক্রেডিটে দিচ্ছে। ল্যান্ডটা হচ্ছে আমাদের সম্পদ, এই জন্য ডেবিটে দিচ্ছে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এটা কি? এক্সপেন্স, এখানে এক্সপেন্স লেখাই আছে, তাহলে এটা ডেবিটে গিয়েছে। তারপরে অ্যাকাউন্টস পেয়েবল, এটা কি? অ্যাকাউন্টস পেয়েবল মানে হ্যাঁ আমাদের কাছ থেকে টাকা পাবে। অ্যাকাউন্টস পেয়েবল মানে আমাদের কাছ থেকে টাকা পাবে। রিসিভেবল বলতে আমরা পাবো, সেটা সম্পদ। অ্যাকাউন্টস পেয়েবল, পৃথিবীতে যত পেয়েবল আছে সব দায়। পেয়েবল হচ্ছে দায়, পৃথিবীতে যত পেয়েবল, যত অ্যাকাউন্টিং এ যত পেয়েবল শব্দ আসবে সব দায়। অ্যাকাউন্টিং এ যত রিসিভেবল আসবে সব সম্পদ। রিসিভেবল হচ্ছে সম্পদ আর পেয়েবল হচ্ছে দায়। এই শর্টকাট কথাগুলো একটু মনে রাখবেন, আপনি অনেক ভালো পারবেন। তাহলে পেয়েবল হচ্ছে দায় আমাদের, ঠিক আছে, দায়, এই জন্য আমাদের ক্রেডিটে লিখেছি টাকা। তারপরে আছে স্যালারিস এক্সপেন্স, এটা এক্সপেন্স লেখা আছে, এটা খরচ, তাই না, ওই জন্য ডেবিট লিখছি। আমাদের মূল কথা এই যে ডেবিট ক্রেডিট আমরা লিখেছি না টাকাগুলো, এই টাকাগুলো হচ্ছে এইরকম। এখানে এই ডেবিটে আসবে A যোগ E যোগ D, আর এদিকে ক্রেডিটে লিখবো কি? C + R + L, এই তিনটা লিখবো ক্রেডিটে। শেষ আমাদের। ওই প্রথমে যে আমরা সমীকরণ দেখেছি প্রথম ক্লাসে, এখন পর্যন্ত ওই সমীকরণই আমাদের হচ্ছে কাজ। প্রিপেড ইন্স্যুরেন্স কি? ডেবিট। অ্যাসেটটা ডেবিটে লিখছি। ড্রয়িংসটা কি? ডেবিট, এই যে ডি ডেবিট, তাই ডেবিটে লিখেছি। অ্যাডমিশন রেভিনিউ কি? অ্যাডমিশন রেভিনিউ হচ্ছে ক্রেডিট, এটা আমরা ক্রেডিটে লিখেছি। তারপরে আনআর্নড অ্যাডমিশন রেভিনিউ, এটা অ্যাডমিশন রেভিনিউ হচ্ছে এটা আয়, এটা হচ্ছে আয়। আর এই আনআর্নড আছে, কোনো আয়ের সামনে যদি আনআর্নড থাকে তাহলে সেটা হয় কি? দায়, সেটা লিখেছি কি? ক্রেডিট, এই যে এল। আর আপনাদের এটার যে পরবর্তী অধ্যায় করবো, ওই শীটটা মনে হয় আমি আপনাদের দেইনি, আমি আপনাদের সবাইকে ইয়াকে দেবো, যে হোয়াটসঅ্যাপে দেবো, আপনারা শুধু একটু ডাউনলোড করে নিন। একটা অধ্যায়ে ওটা মনে হয় মিসিং হয়েছে, ইকুয়েশন। এরপরে যেটা আমরা করবো ইকুয়েশনের অঙ্ক, ইকুয়েশন হিসাব সমীকরণের অঙ্ক।
এই হিসাব সমীকরণ যেটা আছে সেটার অঙ্ক আমরা করবো ওটা। আচ্ছা, আর তারপরে যে জার্নাল মোটামুটি আছে, এই জার্নালগুলো মনে হয় আপনারা দেখতেছেন না, ওই ঠিক জার্নালের মতোই এটা, ওই জার্নালের মতোই এটা। আর একটা ম্যাথ, এই ম্যাথটা হচ্ছে আপনার 10টা ট্রানজ্যাকশন এখানে দেওয়া আছে আপনাদের টেক্সট বইয়ের ট্রানজ্যাকশন, এটা হ্যাঁ টেক্সট বইয়ের ট্রানজ্যাকশন। তো এই টেক্সট বইয়ের ট্রানজ্যাকশনটা অবশ্যই আমাদের দেখতে হবে। আর টেক্সট বইয়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আলাদাভাবে আমি আপনাদের দেখাবো, আলাদাভাবে করাবো। টেক্সট বইয়ে 2টা কিংবা 3টা অঙ্ক আছে মেবি, ওটা করাবো, কারণ ওই অঙ্কগুলাই দেওয়ার চান্স আছে এবং দিবেই, এটা আপনি মাথায় রাখেন। আমি এটা খুব দ্রুত করছি, আমি ওটা আলাদাভাবে আমি আপনাদের দিব আর কি। আর এখন দেখুন আপনাদের টেক্সট বইয়ে যে অঙ্ক দেওয়া আছে এটা এরকম একটা ট্রানজ্যাকশন আমরা দেখি, পরবর্তীগুলো আপনারা এটা পরবর্তী দেখব। ট্রানজ্যাকশন 1-এ বলা আছে ইনভেস্টমেন্ট বাই ওনার মিস্টার নিয়াজ decided to start a smartphone app development company which he named নিয়াজ ভাই। তাহলে এখানে কি করছে যে মালিক ডিসাইডেড সিদ্ধান্ত গ্রহণ করছে সে একটা স্মার্টফোন ডেভেলপমেন্ট অ্যাপ কোম্পানি সে দিবে, সেখানে ইনভেস্ট করবে, তার নাম রাখবে কি নিয়াজ ভাই। On September 1, 2023 হি ইনভেস্ট 15,000 ক্যাশ ইন দ্য বিজনেস। বলুন তার ট্রানজেকশন কি হবে? এই যে বিজনেসে সে কি করতেছে, নিয়াজ ভাই বিজনেসে সে কি করতেছে 15,000 টাকা ইনভেস্ট করে। হ্যাঁ, তাহলে কি হবে? ক্যাশ ডেবিট, তাই না? আর ক্যাপিটাল ক্রেডিট, তাই না? মালিক তো নিজেই বিজনেস করতেছে, তাহলে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট হবে না? জি স্যার। জি জি। আচ্ছা, অনেক সহজ আছে। দিস ট্রানজেকশন রেজাল্ট ইন ইকুয়াল ইনক্রিজ ইন অ্যাসেট অ্যান্ড ওনার ইকুইটি। দেখুন এখানে কিন্তু ওই সলিউশনটা করে দিয়েছে। এখানে তার দিস ট্রানজেকশন, এই পেজগুলো বুঝুন। আমি এ প্লাস ই প্লাস কি জন্য করালাম, দেখুন এখানে আসে। দেখুন আমি তো জানি না এটা এখানে এই লাইনটা দিছে, খালি ম্যাপটা তুলে দিয়েছি কিন্তু জানতাম না। দিস ট্রানজেকশন, এই লেনদেন রেজাল্ট, এই লেনদেনের ফলাফল কি? ইন অ্যান ইকুয়েশনের উপর। ইকুয়েশনটা কি? আমাদের হিসাব সমীকরণ কি? এ যোগ এল প্লাস ওই, এটা হচ্ছে মূল সমীকরণ। তাহলে এখানে এই ট্রানজেকশন কি হয়েছে? এটা কি হয়েছে? ক্যাশ দ্বারা এ প্লাস হয়নি, হ্যাঁ। আর এই ক্যাপিটাল দ্বারা কি হয়েছে? ওই প্লাস হয়নি, ওনার সিকিউরিটি বাড়ছে। ওনার সিকিউরিটি। তাহলে এখানে বলে আছে দেখেন ইকুয়াল ইনক্রিজ ইন অ্যাসেট। ইকুয়াল মানে কি? সমানভাবে আমাদের ইনক্রিজ ইন অ্যাসেট, সম্পদ বেড়েছে আর ওনার্স ইকুইটি বেড়েছে। এই যে আমাদের এ বেড়েছে আর ওই বেড়েছে। বুঝতে পেরেছেন ব্যাখ্যাটা? জি। এটা লেখার প্রয়োজন নেই, কিন্তু আপনাকে বুঝে দিয়েছে। ওই যে আমি যেটা করালাম এ প্লাস ই প্লাস, এই সুফলগুলো পরবর্তীতে পাবেন আপনারা। এখন দেখুন এখানে ট্রানজেকশন 2-এ বলা আছে পারচেজ অফ ইকুইপমেন্ট ফর ক্যাশ নিয়াজ ভাই পিএলসি পারচেজ কম্পিউটার ইকুইপমেন্ট ফর টাকা 7,000। এখানে পারচেজ করছে ইকুইপমেন্ট, কি ক্রয় করছে? ইকুইপমেন্ট শব্দ অর্থ যন্ত্রপাতি, ঠিক আছে? ওই যে স্মার্টফোন অ্যাপ ডেভেলপমেন্ট করে এই জন্য তো যন্ত্রপাতির প্রয়োজন। তাহলে এই ইকুইপমেন্ট ক্রয় করছে কিসে? ক্যাশে। তাহলে ক্রয় করলে ক্যাশ চলে যাবে না আসবে? ক্যাশ চলে যাবে। ক্যাশ চলে যাবে। ওই তো বললাম কারো কথা শুনবো না, আগে ক্যাশ ক্রেডিট হবে। তাহলে ক্যাশ ক্রেডিট কি উদ্দেশ্যে এটা ক্যাশ হচ্ছে? ইকুইপমেন্ট ক্রয় করেছি। ইকুইপমেন্ট কি? সম্পদ। তাহলে সম্পদটা কি হবে? ডেবিট। তাহলে ইকুইপমেন্ট হবে ডেবিট আর ক্যাশ ক্রেডিট, তাই না? জি 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 জি। আচ্ছা, তারপরে কি দেওয়া আছে? আর এটার ব্যাখ্যা লেখা নাই এখানে। তাহলে এখানে আমাদের ইকুইপমেন্ট ডেবিট, এটাকে এখানে যদি ব্যাখ্যা করি তাহলে কি হলো? ইকুইপমেন্ট হবে ডেবিট আর ক্যাশ হচ্ছে ক্রেডিট। এখানে কি ঘটনা ঘটলো বলুন তো? একটা অ্যাসেট বেড়ে গেল আর একটা অ্যাসেট কমে গেল। ক্যাশ কমে, একটা অ্যাসেট বাড়ছে একটা অ্যাসেট কমছে, তাই না? তাহলে আমাদের যদি এই ট্রানজেকশনের ব্যাখ্যা করতে বলে, মানে ট্রানজেকশন রেজাল্টটা কি হবে, সেটা যে ফলাফলটা কি হবে সেটা যদি ব্যাখ্যা করতে বলে, পারবো না আমরা? ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। খুব ভালো পারেন, পারবে না। এখন এখানে সবগুলাই দেওয়া আছে এরকম। ট্রানজেকশন 3-তে দেওয়া আছে পারচেজ অফ সাপ্লাইজ অন ক্রেডিট। অন ক্রেডিট শব্দ অর্থ কি? বাকিতে। হ্যাঁ, তাহলে পারচেজ করছি, ক্রয় করছি। আপনাকে বলছিলাম যে আমরা নগদে ক্রয় করছি না বাকিতে ক্রয় করছি, এটা ডিসাইড করতে হবে। তাহলে আমরা নগদে বাকিতে ক্রয় করছি, তাহলে বাকিতে লেনদেনটা হয়েছে। তাহলে বাকিতে যদি আমরা ক্রয় করে থাকি, তাহলে বাকিতে ক্রয় করে থাকলে কি হবে? আমাদের কাছে টাকা পাবে,
তাহলে আমাদের কাছ থেকে টাকা পাইলে তার নাম হচ্ছে কি অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল অল টাইম ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল নতুন করে যখন সিটি হবে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তাহলে কি কারণে এটা অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হচ্ছে? আমরা কোনো কিছু ক্রয় করছি, কি ক্রয় করছি? সাপ্লাইজ করে। সাপ্লাইজ হচ্ছে একটা সম্পদ। তাহলে সাপ্লাইজ ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তাহলে সাপ্লাইজ হচ্ছে আমাদের কাছে কি এ প্লাস, আর অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে আমাদের কাছে কি এল প্লাস, তাই বৃদ্ধি পেল, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে এটা তো এইটুকু পরে বুঝলাম, কিন্তু এখানে নিচে আরো অনেক কথা বলা আছে। এখানে কি বলা আছে দেখুন, ওন ক্রেডিট করার পর পারচেস, সরি 1600 টাকা হেডসেট, আচ্ছা সমস্যা নাই, except last several months the supplier allow, আচ্ছা এটা বলা আছে এরকম যে সাপ্লায়ার কতদিন অ্যালাউ করবে, এই বাকিটা কতদিন অ্যালাউ করবে সেটা এখানে বলা আছে। যে হেডসেট ক্রয় করছে, যেহেতু অ্যাক্সেসরিজের দোকান, সে বিভিন্ন হেড কম্পিউটার বা মোবাইল ফোনের হেডসেট অ্যাক্সেসরিজ expected to last several months, the supplier allow মানে supplier to pay a bill in October। আচ্ছা অক্টোবর, মানে এটা অক্টোবর মাসে, এটা হচ্ছে কোন মাসের লেনদেন? সেপ্টেম্বর মাসে। তাহলে আমরা সাপ্লায়ারটা অ্যালাউ করবে হচ্ছে অক্টোবর মাসে, এটা প্রদানটা অ্যালাউ করবে, মানে সে অক্টোবর মাসে আমরা টাকাটা প্রদান করবে এই উদ্দেশ্যে না। মোট কথা সেটা না, এত কিছু দেওয়া থাক, কিন্তু এটা ক্রয় করেছেন কি কিসে? বাকিতে ক্রয় করছেন, এটা ধরে আপনি লেনদেনটা করবেন। মানে টাকাটা যেটা আমরা ব্যবহার করছি সেটা কি হিসাবে ব্যবহার করছি, নগদে না বাকিতে, এটা দেখুন। এখানে এই এটা আপনারা দেখলে দেখবেন, না দেখলে মাথা ঘুরে দরকার নাই, এটা আমরা আগামী দিন ইনশাল্লাহ সলিউশন করার চেষ্টা করব। আর আমি যে শীটটা দিব সেই শীটটা অবশ্যই আপনাদের ইয়াকে দিব, আমার ওটা করা আছে, আমার রেডি করা আছে, আমি অ্যাড করব। আমি একদম ভুলে গেছি, সরি, মাপ চাচ্ছি। আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো এটা। তো আপনাদের যাদের ইকোনমিক্স, আজকে কি ইকোনমিক্স আছে নাকি? ইকোনমিক্স না, ইকোনমিক্স যাদের আছে তারা ইকোনমিক্সের জন্য একটু জয়েন করুন। ইকোনমিক্স নাই তো আজকে কোন সাবজেক্ট আছে? ইকোনমিক্স আজকে ইকোনমিক্স না, আপনাদের ক্লাস 10:30 শুরু করবে। তাহলে আমরা ইকোনমিক্সের জন্য একটু দেখি। আচ্ছা, তাহলে ওএম না, অর্গানাইজেশন ম্যানেজমেন্ট না, 7 তারিখ তো আজকে। আচ্ছা ওএম, সরি ওএম না স্যার, না আমি তো পাগল হয়ে গেছি, অর্থনীতি স্যার। আচ্ছা, দেখলাম আমি আপনার সাথে আবার আপনাকে সাপোর্ট করতেছি। 7 আগস্ট স্যার আজকে অর্থনীতি। হ্যাঁ, একটু বলি যে অর্থনীতি। আচ্ছা, এটা তাহলে